সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসের আলোচনা সভায়। আপনাদের সঙ্গে আছে আমি খান মোহাম্মদ রুমেল, আর আমার সঙ্গে যারা অতিথি হিসেবে উপস্থিত আছেন তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আছেন কমোডর আরিফ আহমেদ মোস্তফা, চেয়ারম্যান বিআইডব্লিউটি। আছেন কমোডর শেখ ফিরোজ আহমেদ, চিফ হাইড্রোগ্রাফার, বাংলাদেশ নৌবাহিনী, এবং ডক্টর মোহাম্মদ নাজির হোসেন, অধ্যাপক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেরিন বায়োটেকনোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়। দর্শক, আমরা আজকে জানেন যে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস। তো হাইড্রোগ্রাফি দিবস আসলে কেন পালন করা হয়, কিংবা হাইড্রোগ্রাফি জিনিসটাই কি, এ নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যারা আছেন তারা সবাই এ ব্যাপারে বিশেষজ্ঞ। তো শুরুতেই আমি আপনার কাছে যেতে চাই কমোডর শেখ ফিরোজ আহমেদ, আপনি চিফ হাইড্রোগ্রাফার বাংলাদেশ নৌবাহিনীর। তো আপনি যদি আমাদেরকে একটু বলেন বা দর্শকদের জন্য যে হাইড্রোগ্রাফি জিনিসটা আসলে কি, আমরা এই দিনে অর্থাৎ 21শে জুন আমরা হাইড্রোগ্রাফি দিবস পালন করি, কেন করি, বা হাইড্রোগ্রাফির তাৎপর্য কি? আমরা আসলে হাইড্রোগ্রাফি বলতে যেটা বুঝাই সেটা হচ্ছে সমুদ্রের গভীরতা পরিমাপ করা। সমুদ্রে জাহাজ চলাচল করে, সেই নিরাপদ জাহাজ চলাচলকে লক্ষ্য রেখে সমুদ্রের বিভিন্ন স্থানে যে গভীরতা পরিমাপ করে সেটা একটা নটিক্যাল চার্ট, সেই চার্টের ওপর প্রদর্শন করাই হচ্ছে হাইড্রোগ্রাফির প্রধান কাজ। রিসেন্টলি হাইড্রোগ্রাফির যে একটা সংজ্ঞা প্রদান করেছে সেটার বিস্তৃতি আরও আসলে অনেক ব্যাপক। সেখানে যেটা বলা হয়েছে যে হাইড্রোগ্রাফি অ্যাপ্লাইড সায়েন্সের একটা অংশ, যা কিনা সমুদ্রের গঠন প্রকৃতি সম্পর্কে ধারণা দেয়, এবং গঠন প্রকৃতির সাথে সাথে সেই গঠন প্রকৃতি একটা সময়ের সাথে কী ধরনের পরিবর্তন আসতে পারে সেই পরিবর্তন সম্পর্কে একটা ধারণা দেয়। আর এই সকল কাজ হচ্ছে মূলত নিরাপদ জাহাজ চলাচলের ক্ষেত্রে। তবে একই সাথে নিরাপদ জাহাজ চলাচল ছাড়াও সমুদ্রে যে কোনো ধরনের কার্যক্রমের জন্য এই হাইড্রোগ্রাফিক তথ্যপত্রের প্রয়োজন হয়। বিআইডব্লিউটি হাইড্রোগ্রাফিক সম্পর্কে বা কী ধরনের কাজ আপনারা করছেন, কিংবা আপনাদের এখানকার কীরূপ দায়িত্ব পালন করছেন কিংবা সেবা দিচ্ছেন? বাংলাদেশ নদীমাতৃক দেশ, তো নৌপথই আমাদের এই অঞ্চলের একটি প্রধান যোগাযোগের মাধ্যম ছিল। কিন্তু প্রকৃতপক্ষে আসলে আমাদের বাংলাদেশে প্রাচীনকাল থেকেই আমরা দাঁড় টানার নৌকা দেখেছি বা বৈঠা বাওয়া নৌকা দেখেছি, বিভিন্ন ধরনের নৌকা আমাদের ছিল। কিন্তু সে সমস্ত ক্ষেত্রে আসলে হাইড্রোগ্রাফির খুব একটা প্রয়োজন ছিল না। কিন্তু যখন আমাদের ভেসেলে নৌপথে যে সমস্ত যান চলাচল করে, তার ভেসেলে যখন মেকানাইজড হলো, যখন এটাতে গতি আসলো, তখনই এই নৌযানের নিরাপত্তার বিষয়টা আসে, এবং সে কারণেই তখন নৌপথকে চিহ্নিত করা এবং হাইড্রোগ্রাফির ইম্পর্টেন্সটা অনুভূত হয়। তো এই ভূখণ্ডে আসলে ব্রিটিশ আমলে 1879 সালের দিকে প্রথম মেকানাইজড ভেসেল আছে, এবং তখন প্রাথমিকভাবে এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট নেভিগেশন অ্যান্ড রেলওয়ে, এটা একটা কোম্পানি ছিল, এবং RMS একটা কোম্পানি ছিল। এই দুটো কোম্পানিকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল নৌপথ সংরক্ষণের জন্য। কিন্তু যেহেতু এটা কোম্পানি ছিল, তাদের উদ্দেশ্য ছিল এটা ব্যবসায়িক, এবং খুবই সীমাবদ্ধ ছিল তাদের কার্যক্রম। মূলত এই ভূখণ্ডে হাইড্রোগ্রাফি সম্বন্ধে কার্যক্রম শুরু হয় তৎকালীন EPIWTA, ইস্ট পাকিস্তান ইনল্যান্ড ওয়াটারওয়েজ ট্রান্সপোর্টেশন অথরিটি, এটা প্রতিষ্ঠার মাধ্যমে। এবং এটা যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছিলেন একজন প্রাক্তন চিফ হাইড্রোগ্রাফার, যিনি কলকাতা বন্দরে নিযুক্ত ছিলেন, জনাব মরহুম মাসুদ হাসান সাহেব। এবং প্রাথমিকভাবে EPIWTA-তে প্রায় 11 জন নিয়োগ দেওয়া হয়েছিল, তার মধ্যে 6 জনই ছিল হাইড্রোগ্রাফার। তো হাইড্রোগ্রাফি জিনিসটার গুরুত্ব উপলব্ধি করে কিন্তু তখন এই সংস্থাটা গঠন করা হয়েছে। এবং পরবর্তীতে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের জাতির জনক 1972 সালে বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি গঠন করেন, এবং নৌপথের এই গুরুত্ব অনুধাবন করেই উনি হাইড্রোগ্রাফি পূর্বে EPIWTA-র একটি শাখা ছিল, উনি পূর্ণাঙ্গ বিভাগে রূপান্তরের নির্দেশনা দেন, এবং এখানে দক্ষ লোকবল নিয়োগেরও নির্দেশনা দেন, এবং সে অনুযায়ী হাইড্রোগ্রাফি বিভাগকে আরও শক্তিশালী করার কার্যক্রম শুরু হয়। আপনি জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু 1974 সালে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট করেন। তখনই কিন্তু ফরেন মিনিস্ট্রিতে একটি সেল গঠন করা হয়েছিল, এবং এই সেলে বিআইডব্লিউ চিফ হাইড্রোগ্রাফার বিশেষজ্ঞ হিসেবে নিয়োজিত ছিলেন। এবং পরবর্তীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই আঙ্গিকেই কিন্তু মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট গঠন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, এবং আমাদের সমুদ্র বিজয়কে ত্বরান্বিত করেছিল। জি, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক নাজির হোসেন স্যার, আপনার কাছে আসতে চাই, হাইড্রোগ্রাফি সামাজিক জীববৈচিত্র্য রক্ষায় কী ধরনের ভূমিকা রাখে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে যে মেরিটাইম যে সীমানা নির্ধারণ, এরপরে আমরা বিশাল একটা সমুদ্র সীমা পেয়েছি, অলমোস্ট 2 লক্ষ স্কয়ার কিলোমিটারের মতো।
একটু আগে চিফ হাইড্রোগ্রাফার যেটা বললেন যে সমুদ্রের তলদেশের গঠন প্রকৃতি থেকে শুরু সমস্ত কিছু হাইড্রোগ্রাফির কাজ, এবং এটার সাথে আমাদের জীববৈচিত্র্য কিন্তু জড়িত। যেমন সমুদ্রের তলদেশে যদি নতুন কোনো ধরনের ফরমেশন তৈরি হয়, সেক্ষেত্রে কি হবে, আমাদের মাছের ঝাঁকগুলো অন্যদিকে চলে যাবে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এক সিজনে ইলিশ পাওয়া যায়, অন্য সিজনে কিন্তু ইলিশ ওইরকম আসে না, বা অন্য যেসব অর্থকরী মাছ যেগুলো বলবো, যেগুলো রপ্তানি করে বাইরে থেকে টাকা পয়সা আসে, আমরা রপ্তানি আয় করতে পারি, সেগুলোর ঝাঁকগুলো অন্যদিকে চলে যাচ্ছে। কাজেই সমুদ্রের তলদেশ সম্বন্ধে আমাদের একটা আইডিয়া থাকা দরকার, এবং সবসময় একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে এই ডেটাগুলো যেগুলো আসে, তথ্যপত্র, এগুলো কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ, এবং এটার উপরে বেস করে কিন্তু পরবর্তী গবেষণাগুলো করা যায়। এবং জীববৈচিত্র্য রক্ষাতেও এই হাইড্রোগ্রাফি ডেটার কোনো বিকল্প নেই। কারণ আমি যদি আমার নিজের সমুদ্রের তলদেশ সম্বন্ধে না জানি, সমুদ্রের কারেন্ট কি, স্যালাইনিটি কি, ফিজিক্যাল ফিচার্সগুলি না জানি, তাহলে এর উপর যে নির্ভরশীল যে জীববৈচিত্র্যগুলো, মাছ থেকে শুরু করে চিংড়ি হতে পারে, ইভেন হাঙর হতে পারে, তিমি হতে পারে, সেগুলো সম্বন্ধে আমরা কোনো আইডিয়া পাবো না। কাজেই এই হাইড্রোগ্রাফি আমাদের দেশের জন্য দরকার। এবং চিফ হাইড্রোগ্রাফার যেটা বললেন যে সক্ষমতা, সেটার একটা খুব বড় ব্যাপার। এই সক্ষমতা যদি বৃদ্ধি পায়, তাহলে এই ডেটাগুলো আমাদের কাছে আসবে, এবং সেটার সাথে সাথে গবেষণা করে শুধু আমাদের ফিশারম্যান না, যারা সায়েন্টিস্ট কমিউনিটি আছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সুনীল অর্থনীতির যে ধারণা দিয়েছেন, আমাদের সেদিকে দিয়ে এগিয়ে যেতে হবে। এটার সপক্ষেও যে যুক্তিগুলো তুলে ধরা যায়, এর মূলই থাকবে হলো এই হাইড্রোগ্রাফি। এটার উপর ভিত্তি করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। জি, ধন্যবাদ। সুনীল অর্থনীতির কথা বলছিলেন স্যার, যে কথাটা বলছিলেন, আমি আপনার কাছে এই ব্যাপারটা আরেকটু বিস্তারিত জানতে চাই যে ব্লু ইকোনমিতে আমাদের তো এখন ধরুন আমরা বিশাল একটা সমুদ্র সীমা জয় করেছি, এটা আমাদের একটা সম্পদ, এটাকে কাজে লাগানোর জন্য বা এটার যে আসলে প্রপার ইউটিলাইজেশনের জন্য কিংবা সুবিধাটা নেওয়ার জন্য হাইড্রোগ্রাফি কি ভূমিকা রাখতে পারে, বা দুটার মধ্যে কীভাবে সমন্বয়? ধন্যবাদ আপনাকে। আমি একটু আগে যেটা হাইড্রোগ্রাফির ডেফিনেশনেই যেটা বললাম যে সমুদ্রের যে কোনো ধরনের কার্যক্রমের জন্য আপনার হাইড্রোগ্রাফিক তথ্যপাত্রের প্রয়োজন। আমাদের যে মেরিটাইম বাউন্ডারি ডিলিমিটেশনের পরে আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স আমাদের প্রায় সমুদ্রের প্রায় 26টা ব্লু ইকোনমিক কম্পোনেন্টের কথা বলেছিল, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের অর্থনৈতিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকটাই 26টা যে কম্পোনেন্ট বলা হয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে এর প্রধান একটা কম্পোনেন্ট হচ্ছে আপনার শিপিং অ্যান্ড পোর্ট অপারেশনস। আপনি শিপিংয়ের কথাই যদি চিন্তা করেন, দেখবেন যে এই শিপিংয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে, নিরাপদ জাহাজ চলাচলের ক্ষেত্রে হাইড্রোগ্রাফিক তথ্যপত্রের প্রয়োজন। আপনি জেনে অবাক হবেন যে একটা জাহাজের যে ড্রাফট, পানির নিচে যতটুকু অংশ থাকে, আপনার প্যানামাক্স ক্লাসের একটা জাহাজের যদি আপনি 30 সেন্টিমিটার ড্রাফট বেশি অ্যালাউ করতে পারেন, তাহলে সে অলমোস্ট 2500 টন বেশি কার্গো আনতে পারবে একটা পোর্টে। এই যে হাইড্রোগ্রাফিক তথ্য যদি জানা থাকে, কতটুকু ড্রাফট অ্যালাউ করা হবে, এটা যদি সে জানে, তাহলে সে বেশি কার্গো আনতে পারবে। তারপর জাহাজ চলাচলে অপটিমাইজেশনের জন্য আপনি কত স্পিডে জাহাজ চলাচল করাবেন। আপনি একটা জাহাজ একটা পোর্ট থেকে আরেকটা পোর্টে যাবে, সে ম্যাক্সিমাম স্পিডে এসে যদি বসে থাকতে হয় তাকে, তাহলে তার ফুয়েল কস্ট অনেক বেশি বেড়ে যাবে, তার অপারেটিং কস্ট অনেক বেড়ে যাবে। কিন্তু আপনি যদি অপটিমাইজ করেন, আপনি হাইড্রোগ্রাফিক তথ্যপাত্র ব্যবহার করে যদি আপনি জাহাজটা এমনভাবে আনতে পারেন যে তাকে আর বসে থাকতে হবে না, সে বাড়তে আসবে, এসে কার্গো আনলোড করে সে আবার চলে যাবে। এই অপটিমাইজেশনের মাধ্যমে ফুয়েল কস্ট হবে, অপারেটিং কস্ট কমে যাবে। এটা একটা, আমি শিপিং সাইডের কথা বললাম। এরকম আপনি যে কোনো ধরনের কাজ, যেমন আপনি এই যে আমরা এখন তথ্য প্রযুক্তির যুগ, আন্ডার ওয়াটার যে ক্যাবল, এখন সব ডাটা, মোর দেন 95% ডাটা আমরা আন্ডার ওয়াটার ক্যাবলসের মাধ্যমে এক কন্টিনেন্ট থেকে আরেক কন্টিনেন্টে নিয়ে যাচ্ছি। এই ক্যাবলস, আপনি যে পাইপলাইন্স এবং ক্যাবলস আপনি যদি সমুদ্রের তলদেশে আপনি সুন্দর মতো স্থাপন করতে চান, আপনাকে হাইড্রোগ্রাফিক তথ্যপত্রের প্রয়োজন। ধন্যবাদ। আচ্ছা আরিফ ভাই, বিআইডব্লিউটিএ হাইড্রোগ্রাফি নিয়ে কীরূপ দায়িত্ব পালন করে, কিংবা আপনারা কী ধরনের সেবা দিচ্ছেন? হাইড্রোগ্রাফির যে প্রধান কাজ সার্ভে করা, এটা আমাদের বিআইডব্লিউটি হাইড্রোগ্রাফি বিভাগের 5টি বিভাগ শাখা আছে, তার মধ্যে সার্ভে শাখা একটি অন্যতম। এবং আমরা নদীতে জরিপ করি। আমাদের বিআইডব্লিউ যেহেতু প্রধান দায়িত্ব হলো নদী সংরক্ষণ করা এবং নদীপথকে চিহ্নিত করা, অন্যতম প্রধান দায়িত্ব, সেই হিসাবে আমরা
এই সার্ভে করে হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্ট নৌপথকে চিহ্নিত করছে এবং সার্ভে করার পরে যেটা প্রয়োজন হয় সেই ডাটাটাকে অ্যানালাইজ করে চার্টে রূপান্তরিত করা। তো আমাদের কার্টোগ্রাফি সেকশনে আছে বিআইডব্লিউটিতে যারা নাকি চার্টে রূপান্তরিত করে, এবং বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশের আলোকে আমরা আপনাকে বলতে চাচ্ছি আমরা 2011 সাল থেকে এটা ডিজিটালি চার্ট তৈরি করতে পারছি এবং বাংলাদেশ নৌবাহিনীরও সেই সক্ষমতা রয়েছে। পাশাপাশি এছাড়া আমরা হাইড্রোগ্রাফি যে কোনো জরিপ কিন্তু আরও বিভিন্ন কাজে করা হয়। যেমন আমরা যখন কোনো জায়গায় ড্রেজিং করার প্রয়োজন হয় তখন ড্রেজিংয়ের আগে একটা সার্ভে করা হয় যে কী পরিমাণ, এবং ড্রেজিং পরবর্তীতে সময় আবার সার্ভে করা হয় যে কী পরিমাণ ড্রেজিং করা হয়েছে। অনুরূপভাবে প্রকৃতপক্ষে নৌপথের যে কোনো উন্নয়ন কাজের পূর্বেই সেটা পোর্ট এস্টাবলিশ করা হোক, কোনো ইনফ্রাস্ট্রাকচার করা হোক, ব্রিজ স্থাপন করা হোক, সব কাজের পূর্বে কিন্তু সার্ভেটা করা হয়। এছাড়া আমরা পানির উচ্চতা পরিমাপ করে থাকি এবং সেই উচ্চতা পরিমাপ আমরা ডাটাটা নিয়ে অ্যানালাইজ করে বছরে আমরা বাংলাদেশ টাইড টেবিল নামে একটা বই বের করি এবং এই বইটা কিন্তু বাংলাদেশ নেভি থেকে কোস্টগার্ড থেকে শুরু করে নৌপথে যারা চলাচল করে সবাই এই টাইড টেবিলটা ব্যবহার করে এবং এখানে প্রায় 15-16টা অঞ্চলের আমাদের জোয়ার ভাটার হিসাব দেওয়া থাকে। এছাড়া আমরা আমাদের টাইডাল গেজ স্টেশন আছে বিভিন্ন জায়গায়, 54টি টাইডাল গেজ স্টেশন আছে এবং এটাও আমরা এখন ডিজিটালি দেখতে পাই। আপনি যদি আমাদের ওয়েবসাইটে ঢুকেন তাহলে ওখানে তথ্য সেবা আছে, সেখানে আপনি ক্লিক করলে আপনি বাংলাদেশের এই 54টা অঞ্চলের বর্তমানে পানির উচ্চতা কত আছে সেটা দেখতে পাবেন। এবং এই ডাটাটা আমরা অ্যানালাইজ করে নদী ক্লাসিফিকেশন করি এবং SHWHL নির্ধারণ করি, সি স্ট্যান্ডার্ড হাই ওয়াটার লেভেল এবং স্ট্যান্ডার্ড লো ওয়াটার লেভেল, এটা আমরা নির্ধারণ করে দিই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের। এবং তার উপর বেস করে কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকার একটি নীতিমালা করেছেন যে কোনো ব্রিজ তৈরির পূর্বে বা ক্যাবল পাস করার পূর্বে নৌপথের উপর দিয়ে যাতে নৌপথ যাতে বিঘ্নিত না হয় তার বিআইডব্লিউটির অনুমোদন নিতে হবে। সে কারণে আমরা SHWHL খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকি, কারণ এর উপর বেস করে আমরা ব্রিজের হাইট উলম্ব ছাড় কতটুকু হবে, আপনার তার কতটুকু উপর দিয়ে যাবে সেটা আমরা বিআইডব্লিউটিএ বলে দিই এবং এটাও আমাদের অনলাইন সিস্টেমে যারা আবেদন করবে তারা অনলাইনে আবেদন করে এবং এই আবেদন করা হলে আমরা অনলাইনে এটা নিষ্পত্তি করে থাকি। ধন্যবাদ স্যার। যে আলোচনাটা আমরা শুরুর দিকে কমরেড শেখ ফিরোজ আহমদ বলছিলেন, আমি এটা আরেকটু আপনাকে জানতে চাই, যেটা আমি ফেলে এসেছিলাম, যে হাইড্রোগ্রাফিক বা হাইড্রোগ্রাফের এই চর্চাটা বা এটা উনি যেটা বলছেন এটা অ্যাপ্লাইড সায়েন্স, এটা কবে থেকে শুরু হলো পৃথিবীতে, বা আমরা বা বাংলাদেশে এটা নিয়ে কবে থেকে কাজ করছি? এটা ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন আছে, এটা 1921 সাল থেকে অপারেটিভ, আর 2006 সাল থেকে আসলে ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডেটা শুরু হয়েছে। আর এটা শুরু অনেক আগে থেকে, সে 1921 সাল থেকে। হাইড্রোগ্রাফি নিয়ে আরেকটু বলি, আসলে আমাদের এই জলবায়ুগত যে পরিবর্তনটা, এটা কিন্তু সারা পৃথিবীর জন্য একটা বিশাল সমস্যা। এখন এই জলবায়ুর পরিবর্তন জনিত কারণে ঝুঁকির মুখে কিন্তু বাংলাদেশ। আমাদের সমুদ্রের তলদেশে সামান্য একটু পরিবর্তন হলে আমাদের দেশটা হয়তো সমুদ্রের তলদেশে চলে যেতে পারে। কাজেই আমাদের প্রতিনিয়ত হাইড্রোগ্রাফিক ডেটাগুলো, সমুদ্রের তলদেশের ডেটাগুলো কিন্তু লাগবে। তারপরে আমাদের উপকূল অঞ্চলে যে 19টি জেলা আছে, এই জেলাগুলো কিন্তু ঝুঁকির সম্মুখীন। এই ঝুঁকি থেকে আমাদের আগে থাকতেই যেন আমরা পরিকল্পনা নিতে পারি, জীববৈচিত্র্যগুলো রক্ষা করতে পারি, এর জন্য কিন্তু হাইড্রোগ্রাফির ভূমিকা অনেক। এর জন্য আমাদের কিন্তু এটার উপর গুরুত্ব দিতে হবে এবং সক্ষমতা বাড়াতে হবে। আরেকটা জিনিস যেটা হলো যে আমাদের কিন্তু মেরিন প্রোটেক্টেড এরিয়া আছে, পরিবেশগত ECA এনভায়রনমেন্টাল ক্রিটিক্যাল এরিয়া আমরা ঘোষণা করেছি, কিন্তু এই MPA বা ECA ভুক্তি এলাকা ঘোষণা করার জন্য হাইড্রোগ্রাফিক ডেটা ছাড়া কিন্তু আমরা পারবো না। কাজেই সমুদ্রের তলদেশে কোন জায়গায় কী অবস্থান, কারেন্ট কতটুকু কী আছে এবং গঠন বৈচিত্র্য, তার উপরে আমাদের কিন্তু ডাইনামিক একটা স্টেট। আমরা আলোচনা করছিলাম এখানে আসার আগে যে আমাদের বঙ্গোপসাগরের যে স্টেট এখন ডাইনামিক স্টেট, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। এই ছোটোখাটো পরিবর্তনে কিন্তু আমাদের বিশাল জনসংখ্যা কিন্তু ঝুঁকির সম্মুখীন হতে পারে। সেই ক্ষেত্রে যদি এই হাইড্রোগ্রাফির সক্ষমতা বাড়ানো যায় এবং যেগুলো কাজ হচ্ছে সেই ডেটাগুলোকে সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে কিন্তু আমরা জলবায়ু পরিবর্তনজনিত যে ঝুঁকিগুলো আছে সেগুলো আমরা মিটিগেট করতে পারবো। এবং এই যে সুনীল অর্থনীতি নিয়ে কথাবার্তা বলছি, এর কিন্তু সঠিক যেই সুফলটা সেটা কিন্তু আমরা পাবো। ধন্যবাদ। এখানে আরেকটা বিষয় ছোট করে আমি আপনার কাছে জানতে চাই, মানে এটা তো একটা টেকনিক্যাল টার্ম বা এই ব্যাপারটা আপনারা যারা এটা নিয়ে কাজ করেন আপনারা এই ব্যাপারে এক্সপার্ট, আমরা তো লেম এই ব্যাপারে বলতে আমরা তো ওটা জানি না। সে জায়গা থেকে আমার জানার ইচ্ছা, এই বন্যা কিংবা প্রাকৃতিক দুর্যোগ
এ ধরনের ব্যাপারে কোনো সতর্কতা, এ ধরনের ব্যাপারে কোনো তথ্য পাওয়ার ক্ষেত্রেও কি আমাদের হাইড্রোগ্রাফি কোনো কাজ ভূমিকা রাখে কি? অ্যাকচুয়ালি হাইড্রোগ্রাফি তো সমুদ্রের গভীরতা, তারপর গঠন প্রকৃতি এগুলো নিয়ে কাজ করে। তবে আপনি যেটা বললেন যে আমাদের মেরিন মেটেরিওলজি, যে তথ্য উপাত্ত যেগুলো আমাদের প্রয়োজন, সেগুলোর জন্য কিন্তু হাইড্রোগ্রাফির একটা ভূমিকা আছে। কারণ এই তথ্যগুলো আপনার আসে হচ্ছে সমুদ্রে বিভিন্ন স্থানে ওয়েদার বয় স্থাপন করা হয়। এই ওয়েদার বয় থেকে এই তথ্য উপাত্তগুলো আসে। আর এই ওয়েদার বয় স্থাপন করার ক্ষেত্রে হাইড্রোগ্রাফির ভূমিকা আছে, যে কোন জায়গায় আমি ওয়েদার বয় স্থাপন করতে পারবো। হাইড্রোগ্রাফি আর ওশেনোগ্রাফির যে সম্পর্ক, এটা খুব নিবিড় একটা সম্পর্ক। ওশেনোগ্রাফি হচ্ছে আপনার সমুদ্রের যে পানি আছে, সেই পানি সম্পর্কিত বিভিন্ন তথ্য উপাত্ত, যেমন সমুদ্রের আপনার টেম্পারেচার হতে পারে, স্যালাইনিটি কেমন হতে পারে, তারপরে সমুদ্রের আপনার যে এই স্যালাইনিটির প্রোফাইল কেমন হতে পারে, মানে বিভিন্ন গভীরতায় স্যালাইনিটি কেমন হবে, টেম্পারেচার কেমন হবে, এগুলোর ওপর কিন্তু আপনার কোনো একটা স্থানের আবহাওয়া নির্ভরশীল। সো এই হাইড্রোগ্রাফি এই তথ্য উপাত্ত আপনাকে প্রদান করে। ধন্যবাদ। আরে ভাই, নৌবাহিনীর সাথে আপনারা কিভাবে সমন্বয় করেন কিংবা সম্পৃক্ততা কি হাইড্রোগ্রাফি বাংলাদেশের যদি হাইড্রোগ্রাফিক সক্ষমতা আমি যেটা বলি, সেক্ষেত্রে আমরা এটা বিআইডব্লিউটি প্রথম শুরু করেছিল 1966 সালে। মূলত 3টি ডেকা চেইন সিস্টেম 3টি স্টেশন করেছিল, এবং ওখানে ট্রায়াঙ্গুলেশনের মাধ্যমে আমরা যখন নাকি নদীর চার্ট তৈরি করা হয়, যে গভীরতা নিচ্ছে জাহাজ হোক বা ব্যক্তি হোক, তার যে অবস্থান, সেই অবস্থানটা নির্ণয় করাই কিন্তু আসলে চার্ট তৈরির মূল কাজ। তো সেই অবস্থানটা ওই ডেকা চেইন সিস্টেমের মাধ্যমে করা হতো। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর প্রথম ভাগে 2000 সালে এটাকে ডিজিটালি রূপান্তর করেছে, এবং আমরা তখন ডিজিপিএস সিস্টেম, ডিজিটাল গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহার করে এই ব্যবস্থাটাকে উন্নতি করেছি, এবং আমরা এখন ডিজিটালি চার্ট করছি। এটা আমি বলেছি 2011 সাল থেকে শুরু হয়েছে। তো ওই চার্ট বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথে যখন নৌবাহিনী বা কোস্টগার্ডের জাহাজ চলাচল যারাই করছে, তারা সেই চার্ট নিচ্ছে। এবং প্রথম দিকে যেহেতু বিআইডব্লিউর সক্ষমতা ছিল, আমরা নৌবাহিনীর কিছু কর্মকর্তাকেও প্রশিক্ষণ দিয়েছি এই ডেকা চেইন সিস্টেমের উপরে। এবং যখন আমাদের ওশেনোগ্রাফিক সেন্টার প্রতিষ্ঠিত হয়নি নেভির, সে সময়ে আমরা বঙ্গোপসাগরে কিছু সমীক্ষা করার প্রয়োজন হয়েছিল। তখন বিআইডব্লিউটির কিছু 6 জন কর্মকর্তাকে সংযুক্তি দেওয়া হয়েছিল, এবং বিআইডব্লিউটির 2টি জাহাজ ইনভেস্টিগেটর এবং আরেকটি জাহাজ তখন এই কাজে নিয়োজিত ছিল। তো এই ধরনের কাজ আমরা যখনই প্রয়োজন হয়, বর্তমানে এখন বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফি স্কুল রয়েছে। আমরা সেই হাইড্রোগ্রাফি স্কুলে বিআইডব্লিউটির হাইড্রোগ্রাফি ব্যাকগ্রাউন্ডে যারাই আমাদের এখানে যোগদান করে, তাদেরকে আমরা সেই স্কুলে পাঠাই। এবং কারণ নৌবাহিনীর যে হাইড্রোগ্রাফি স্কুল আছে, এটা আইওএইচও কর্তৃক স্বীকৃত, এবং সেই স্ট্যান্ডার্ডটা ওরা মেনটেন করে। ধন্যবাদ স্যার। এখানে আপনি যেভাবে করে বলছিলেন, আমি যতটা বুঝেছি, ধরুন প্রত্যেকটা বিষয় তো আসলে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। তো এখন ধরুন আমাদের সমুদ্র পাড়ে কিংবা আপনি 19টি উপকূলীয় জেলার কথা বলছিলেন, হাইড্রোগ্রাফির গুরুত্ব সম্পর্কে তাদেরকে সচেতন করার, সাধারণ মানুষকে সচেতন করার কোনো সুযোগ আছে কিনা বা কীভাবে করা যেতে পারে? আসলে এর জন্যই তো বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস। রাইট। তো এখন 2006 সাল থেকে এটা যখন শুরু হলো হাইড্রোগ্রাফি দিবস পালন করা, বাংলাদেশ নৌবাহিনী থেকে শুরু করে বাংলাদেশ সরকার এখন চেষ্টা করছে উপকূলীয় লোকদেরকে এটা সম্বন্ধে জানানোর জন্য। আর মূল ব্যাপার যেটা হলো মানুষের সচেতনতা বৃদ্ধি করা। মানুষ যখন সচেতন হবে, তার জেলা সম্বন্ধে জানতে পারবে, তারা কি ঝুঁকির সম্মুখীন হতে পারে, বা সেটা থেকে তারা কিভাবে আগে থাকতে ব্যবস্থা নিতে পারে। তো এগুলোর জন্য আসলে হাইড্রোগ্রাফিক দিবস। কাজে আরও একটু সচেতনতা হলে সরকারের পক্ষ থেকে বা বেসরকারি যেসব সংস্থাগুলো আছে, এগুলো যদি এগিয়ে আসে, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হবে, এবং উপকূলীয় এলাকার যে লোকজন আছে, এরা কিন্তু প্রচুর উপকৃত হবে এখান থেকে। জি, ধন্যবাদ। আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি আপনার কাছে একটু জানতে চাই, ধরুন প্রশিক্ষণ সম্পর্কে একটু বলবেন। হাইড্রোগ্রাফির প্রশিক্ষণ উনি বিআইডব্লিউর আপনাদের সঙ্গে কিভাবে কাজ করেন সে ব্যাপারে বলছিলেন। এই ব্যাপারে যদি আরেকটু বিস্তারিত আপনি জানান। প্রশিক্ষণের বিষয়ে বলার আগে জাস্ট আমি আমাদের বাংলাদেশের নৌবাহিনীর যে হাইড্রোগ্রাফিক সক্ষমতা সেটা একটু বলবো আপনাকে। তো এখানে আমাদের বাংলাদেশ নৌবাহিনীতে পারপাস বিল্ড হাইড্রোগ্রাফিক জাহাজ আছে, যেটা বানৌজা বিএনএস অনুসন্ধান আমরা বলি। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঐকান্তিক প্রচেষ্টায় খুব অল্প সময়ের মধ্যে আমরা 2010 সালে এটা যুক্তরাজ্য নৌবাহিনী থেকে সংগ্রহ করি।
তাছাড়া আমাদের আরও প্রায় 4টা জাহাজ আছে, বানৌজা শৈবাল, বানৌজা সুরভি, এবং আমাদের নিজস্ব শিপইয়ার্ডে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত যে শিপইয়ার্ড, খুলনা শিপইয়ার্ডে আমাদের 2টা জাহাজ তৈরি হয়েছে, দর্শক এবং তল্লাশি। এটা ছাড়াও আমাদের বাংলাদেশ নৌবাহিনী হাইড্রোগ্রাফিক অশনোগ্রাফিক সেন্টার আছে, যেটা কিনা সব ধরনের ডাটা আর যে ডাটা ব্যাংক যেটা সেটা ওখানে অবস্থিত, এবং সব ধরনের ডাটা প্রসেসিং যেটা এবং চার্ট প্রস্তুতের যে প্রধান কার্যক্রম সেটা এই বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক অশনোগ্রাফিক সেন্টারে হয়ে থাকে। এখন আমি আসছি আপনার সেই প্রশিক্ষণের বিষয়ে। বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে এই হাইড্রোগ্রাফি প্রশিক্ষণের জন্য বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক স্কুল আছে। এই স্কুলটা স্যার যেটা বললেন একটু আগে, যে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এটা IBSC বলে, ইন্টারন্যাশনাল বোর্ড ফর স্ট্যান্ডার্ড কম্পিটেন্সিস। এটা ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন, তারপরে ইন্টারন্যাশনাল কার্টোগ্রাফিক অ্যাসোসিয়েশন, FIG, এই 3টা অর্গানাইজেশন কর্তৃক গঠিত একটা বোর্ড কর্তৃক স্বীকৃত। এবং এই স্বীকৃতিটা তারা দেন সাধারণত 6 বছরের জন্য, এবং 6 বছর পর পর এটা আবার রিনিউ করতে হয়। আপনাকে স্ট্যান্ডার্ড মেনটেন না করলে তারা কিন্তু আবার রিনিউ করে না। সো এই যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার একটা বিষয়, সেটা আমাদের হাইড্রোগ্রাফিক স্কুল করে থাকে। আর আমাদের যেটা গৌরবের বিষয়, যেটা এই হাইড্রোগ্রাফিক স্কুলে শুধু আমরা বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা এবং নাবিকদেরই যে প্রশিক্ষণ দিই তা কিন্তু না, আমাদের দেশের যে মেরিটাইম বিভিন্ন সংস্থা আছে সেখান থেকেও কর্মকর্তারা এসে প্রশিক্ষণ গ্রহণ করে। ইভেন আমাদের বিদেশ থেকেও কর্মকর্তারা আসে। এখনও আমাদের বাংলাদেশ নৌবাহিনীতে একটা প্রশিক্ষণ কোর্স চলছে, যেটা আমরা ক্যাটাগরি B হাইড্রোগ্রাফিক কোর্স বলি। সেখানে নাইজেরিয়ান একজন কর্মকর্তা প্রশিক্ষণরত আছেন। তো এরকম নাইজেরিয়া, শ্রীলঙ্কা, অন্যান্য দেশ থেকে বিভিন্ন সময় তারা কিন্তু এসে আমাদের এখানে প্রশিক্ষণ গ্রহণ করে। আমরা একেবারে শেষের দিকে আছি, খুব ছোট করে যদি বলেন যে হাইড্রোগ্রাফিক কার্যক্রম আধুনিকায়নে BAWTO বিভাগ কি কাজ করছেন, কিংবা সামনের যদি কোনো পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা? জি, আমরা এই 54টি গ্যাস স্টেশনের কথা বলছিলাম, আমরা এটাকে 100টিতে রূপান্তর করার জন্য পরিকল্পনা করছি। এবং সাথে সাথে আমাদের এই অভ্যন্তরীণ নৌপথের নৌ চলাচলকে আরও নিরাপদ করার জন্য এখানে আমরা ইলেকট্রনিক নেভিগেশন সিস্টেম এবং AIS, অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম, এটা আমরা গ্রহণ করতে পারি কিনা সে ব্যাপারে সম্ভাব্যতা যাচাই চলছে। AIS এবং ENC কিন্তু বাংলাদেশ নৌবাহিনী ব্যবহার করে, এবং আমাদের সমুদ্রে যে সমস্ত জাহাজ চলাচল করে তারা ব্যবহার করছে। যেমন অভ্যন্তরীণ নৌপথে কিছু চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোকে অ্যাড্রেস করে আমরা এটা এখানে ভিতরে করতে পারবো কিনা সে বিষয়ে আমরা সমীক্ষা করছি। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ গঠনের উদ্দেশ্যকে সামনে রেখে ইনশাল্লাহ আমরা এটাও বাস্তবায়ন করব। ধন্যবাদ স্যার। একেবারে শেষের দিকে, আপনি শেষে যদি কিছু বলতে চান। সচেতনতাটা যেন বৃদ্ধি হয়, যেন আমাদের উপকূলীয় এলাকার সাথে সাথে আমাদের আপামর জনসাধারণ সবাই যেন উপকৃত হয়। এই হাইড্রোগ্রাফির যে তথ্য উপাত্তগুলো আছে সেগুলো ব্যবহার করে কিন্তু আমাদের অর্থনৈতিক সুফল আমরা পেতে পারি, সেটাই যেন আমাদের পরবর্তী উদ্দেশ্য হয় এবং সচেতনতা যেন আর বৃদ্ধিপ্রাপ্ত হয়। ধন্যবাদ আপনাদের 3জনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল আমাদের আজকের আলোচনা। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।